কালকে আমাদের মাঠে আল্লাহ এদেরকে মাফ করবে না, আল্লাহ এদেরকে মাফ করবে না। ওকে যখন গুলি করলো, সেই 10 নম্বরে হাতে গুলি করছে, হাতটা ভেঙে গেল। পেটের মধ্যে গুলি করছে, পেটের একবারে সব চামড়া টামড়া বের হয়ে গেছে। যতদিন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হবে, আন্দোলন চালিয়ে যাও। এই সরকারও বলছে যে এটা আমরা বাস্তবায়ন করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, কিন্তু উনি করতেছে না। কারণ এটার মধ্যে ভেটো দিচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব। তা ওনার তো কষ্ট হয় নাই, কারণ উনি তো শিলংয়ে খুব ভালো ছিল। আমাদের সন্তানের জীবনের বিনিময়ে আসছে, আর এরা এখন আইসা আমাদের সাথে চোখ রাঙায়। টক শোতে আইসা কিছু কিছু কুলাঙ্গার আছে বুদ্ধিজীবী, তারা আইসা এটাকে ছোট করে কথা বলে। আমি শুধু বলি, কখন আমি যাব দুনিয়ার থেকে, সেদিন আমি শান্ত হব। আমার তানহা চলে গেছে, আমিও যাইতে চাই। জুলাই আসে জুলাই যায় ক্যালেন্ডারের পাতায়, বদলে যায় দিন তারিখ মাস, বদলায় না কিছু ইতিহাস। তেমনই এক ইতিহাসের নাম জুলাই শহীদ মেহেরুন্নেসা তানহা। আজকে আমরা কথা বলবো মেহেরুন্নেসা তানহার বাবার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাইবো, ছোটবেলা থেকে মেহেরুন্নেসা কেমন ছিলেন? সে শাহালিয়ে কলেজে পড়তো, অনার্স থার্ড ইয়ারে, কিন্তু হিজাব কোনোদিন খুলে নাই। সে 5 আগস্ট যখন গণভবন থেকে সন্ধ্যার সময় ঘরে ফিরে আইসা জানালার বাসা দাঁড়ায়, তখনই তো আমাদের নিচের থেকে ওই জানালা দিয়ে গুলিটার বুকে লাগে। তখন শুধু হিজাবটা খুলছিল মাথার। আর ওর ভাইকে ফোন করতেছিল যে, তারিফ তুমি কোথায়? আর ওর যে কাপড় চাপড় সেগুলো পরা অবস্থায় ছবি এখনও আছে। তো আমার মেয়েটা আল্লাহ কবুল করছে ওকে সব দিকেই। আমি শুধু এটাই বললাম যে আমার মেয়ে দেখে বলি না, ও খুব ভালো ছিল। তাকে নিয়ে আপনার স্বপ্ন কি ছিল? লেখাপড়া শেষে তাকে কোথায় দেখতে চেয়েছিলেন? ও বলতো যে আমি টিচারই করতে, আমার ভালো লাগে, এটা করব। তো আমি তো এই সমস্ত চাইনি যে ভালো একটা জায়গায় বিয়ে হবে, তাই না, ভালো একটা কারো কি বলে গৃহিণী হবে, একজন ভালো মা হবে, একটা ভালো মানুষ হবে, এটাই আশা ছিল। আর একটু জানতে চাইবো, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি কিভাবে নিয়েছিলেন? আসলে হাসিনা তো এই দেশের জন্য একটা বিপজ্জনক মহিলা ছিল। দেশকে যারা ভালোবাসে তারা সবসময় দেশের দিকে তাদের একটা দৃষ্টি থাকে, কোনো শকুনের কালো চোখ পড়ে কিনা। সচেতন নাগরিক যারা যারা একটু বুদ্ধি আছে, দেশকে যারা ভালোবাসে, আবারও বলছি, আমার মেয়েও দেশকে ভালোবাসতো। হাসিনা দেশকে ভালোবাসতো না, আওয়ামী লীগ দেশকে ভালোবাসতো না, লুটতো তারা। যার জন্য সবার মনে একটা ঘৃণা ছিল যে কখন এই শকুনটা দেশ থেকে পালাবে, বা তাকে আমরা জেলে ঢোকাবো, বা তাকে আমরা চিরতরে শেষ করে দেব। কিন্তু সেই কি বলে জুলাই বিপ্লবের সময় হাসিনার পতন ঘটলো। তো আন্দোলন তো তখন থেকেই করতো, কিন্তু মাথাটা খারাপ হলো ওর কখন, যখন নাকি ওর কয় তারিখে যখন ছিল, 19শে জুলাই, যখন যে আকরাম খান রাব্বি ওর ভাই শহীদ হইল। ওকে যখন গুলি করলো, সেই 10 নম্বরে হাতে গুলি করছে, হাতটা ভেঙে গেল। পেটের মধ্যে গুলি করছে, পেটের একবারে সব চামড়া টামড়া বের হয়ে গেছে। তখন ও ছিল একটা হীরা, ছিল একটা রাজপুত্রের মতো ছেলে ছিল, দেখবা তোমরা ছবিতে। আর কিসের জন্য পড়তো, এমডিএ করতো না, লেখাপড়া, শিক্ষিত ছেলে ছিল। তো ওরা যখন মারলো, ও আর মানে এদেরকে আর রাখা সম্ভব হলো না, মানে আমার ছেলেকে, তারিফ আর আমার মেয়েকে। কিন্তু 5 আগস্ট আমার মেয়েটাও শহীদ হইল। তার মানে আকরাম খান রাব্বির শহীদ হওয়ার পর থেকেই তানহা ওই যে বিভিন্ন জায়গায় পোস্ট হতো, আমার ভাইয়ের রক্ত বিচার যেতে দিব না, এটার বিচার চাই। এই আন্দোলন 10 নম্বরে করতো, বিভিন্ন জায়গায় এই অরিজিনাল 10 নম্বরে করতো, ওই 10 নম্বরে করতো, এদের ফুটেজও আসে অনেক। হ্যাঁ, জোরালোভাবে করতো, ছেলে মেয়ে দুটোটা। একটু আমাদেরকে জানাবেন, আন্দোলনের শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত তার দিনগুলো কেমন ছিল? দিনগুলো তো ওটা আতঙ্কের মধ্যে ছিল। যেখানে সেখানে গোলাগুলি, যেখানে সেখানে আগুন লাগানো, ভাঙচুর, থানা জ্বালানো পোড়ানো হয়েছে। ওই সমস্ত মহাখালীতে অনেক কিছু হয়েছে। এটা আমরা তো দেখতাম, অনেক সময় টিভিতে দেখতাম, বা বিভিন্ন ফেসবুকে আসার পর তো ফেসবুক বন্ধ করে দিল। দেখতেছি দেশের অবস্থা ভয়াবহ ছিল না, ওই ব্যাপারটা কি বলবো, এটা যুদ্ধ অবস্থা পরিস্থিতি ছিল দেশের মধ্যে। সবাই আতঙ্কের মধ্যে ছিল। একটাই কথা, হাসিনা যদি, ওকে আমরা গদিতে চাই না। আমাদের এক দফা দাবি, হাসিনার পদত্যাগ। 5 আগস্টের দিনটা কিভাবে শুরু হয়েছিল আর সেই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটে, আপনি খবরটা কখন পেয়েছিলেন? আমি তো দেখলাম 11টার দিকে হাসিনা হেলিকপ্টার পালাইতেছে, মানুষে বলতেছে, আমরাও দেখলাম সামান্য বিভিন্ন ইয়ের মধ্যে
ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে। তখন উল্লাস করতেছিলাম সবাই। আমি বললাম মেয়েটাকে যে আমরা আজকে ঈদ আমাদের, তা আমরা বিকেলবেলা কিছু খাওয়া দাওয়া করবো, বাইরে বাইরে যাই। আমি বাইরে খাওয়া দাওয়া করি না, আমি কোনো সময় খাই না। তো ঠিক আছে, তো বলতেছে যে আব্বু আমারে 10 টাকার কথা বলছিল আমাকে, 10 টাকা দাও। আমি বলছি না 10 টাকা দেবো না, মানে ওরে যেন না যাইতে পারে, আমরা বিকেলে যাবো আর কি। তো তারিফ আর তানহা ভাই বোন চলে গেছে, চলে গেছে। আমি সন্ধ্যার সময় যখন আমাদের এই লাইনটাতে গোলাগুলি হইতেছে, তখন আমার খুব টেনশন, কিরি আমার পোলাপন কোথায়, ওরা গেল কোথায়, ছেলে মেয়ে কই আমার। তখন আমি কি করলাম, ফোন দিলাম, তাহলে তুমি কোথায়? বলে আব্বু আমি আসতেছি, জলদি ঘরে আসো, এই পিছনের রাস্তা দিয়ে আসো, কারণ আমাদের এই সামনের রাস্তাটা গোলাগুলি হইতেছে, ওখানে খুব ফায়ার করতেছে। ঠিক আছে। পরে আবার আমার ছেলেকে ফোন দিলাম, তুমি কোথায় তারিফ? বলছে আব্বু আমি 10 নম্বরে। আমি তুমি পিছনের রাস্তা দিয়ে আসো, জলদি এখানে গোলাগুলি হইতেছে। তো আবার তানহাকে ফোন দিলাম, তুমি আসছো কই তুমি? বলে আব্বু আমি তো আসছি, এই যে তোমার পিছনে। কোথায়? তাকাই দেখি যে আমার পিছনে। আমি তো আবার এই বিল্ডিংয়ের নিচে, 6 তলার নিচে কণার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গুলি গুলি হইতেছে, ককটেল মারতেছে। তো ঘরে উঠাই দিচ্ছে। পরে 5 মিনিট পরে আমার ওয়াইফ ফোন দিল যে তানহার গুলি লাগছে। মানে ও যখন ঘরে ঢুকছে, ঢুকে জানালা দাঁড়াইছে, জানালাতে গুলিটা আইসা ওর বুকের এখানে লাগে, পিছন দিয়ে বের হয়ে গুলিটা। আর একজন মহিলা ছিল, আন্টি ছিল দাঁড়ানোর পিছনে, ওনার গায়ে যা লাগছে। তো ওনার সেই গুলিটাও বের করা হয়েছে। পরে এই অবস্থা মানে ধরে নিয়ে গেলাম সে কি বলে আলোকে। 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। আমার মেয়েটা মৃত, ঘরে নিয়ে আসলাম, এখানে পাশে কবরস্থানে কবর দিচ্ছে আমার মেয়েটাকে। ওই সময় হচ্ছে তানহাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া আপনার কেমন বেগ পেতে হয়েছিল? না, যাওয়ার সময় আমার কোনো সমস্যা হয় নাই, কেউ আমাকে বাধা দেয় নাই। আমি সরাসরি নিয়ে গেছি, সরাসরি নিয়ে আসছি। আল্লাহ আমাকে সাহায্য করছে, আল্লাহ আমাকে সাহায্য করছে। তবে কথা একটাই, সন্তানের জীবনের বিনিময়ে 30,000 সন্তানদের চক্ষু হাত পা বিনিময়ে যারা জেল থেকে বের হয়ে আসছে, যারা আজকে রাজনীতি করে, যারা আজকে ভালো ভালো পজিশনে আছে, আমাদের সন্তানের জীবনের বিনিময়, তারা যদি এদের বিচার না করে, কালকে আমাদের মাটি আল্লাহ এদেরকে মাফ করবে না, আল্লাহ এদেরকে মাফ করবে না। আমাদের সন্তানরা চাইছে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা দেশ। সেটা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ হবে। আজকে তারা ক্ষমতায় এসে বলে আমরা তো বলছিলাম যদি ইলেকশনটা না হয়। আমাদের প্রধান তারেক রহমান সাহেব বারবার বলে আমরা বাস্তবায়ন করব, আমাদের একই ওয়াদা আমরা করব, তাও উনি করতেছে না। কিন্তু ওনারা কেন ভুলে যায় যে আমাদের সন্তানরা জীবন না দিলে ওরা দেশে আসতে পারতো না, ওনারা আয়না ঘরে থাকতো, কত লোকের ফাঁসি হইতো, কত লোক আয়না ঘরে মরতো, মা বাবার বুকে বুকে ফিরে আসতে পারতো না। আমাদের সন্তানের জীবনের বিনিময়ে আসছে, আর এরা এখন আইসা আমাদের সাথে চোখ রাঙায়, আমাদেরকে যা তা বলে, আমাদেরকে নিয়ে ফেসবুকের মধ্যে টক শোতে আইসা কিছু কিছু কুলাঙ্গার আছে বুদ্ধিজীবী, তারা আইসা এটাকে ছোট করে কথা বলে। কিছু মহিলা আছে, মেয়েরা আছে, জুলাইদেরকে নিয়ে অনেক বাজে কথা বলে বিভিন্ন ফেসবুকের মধ্যে। তাদেরকে সরকার কিছু বলে না, তাদেরকে আরো শাবাশি দেয়। যারা নাকি আমাদেরকে গালি দেয় তাদেরকে সরকার পদে বসায়। এটা একটা জুলুম হইতেছে আমাদের উপরে, অনেক বড় জুলুম। আল্লাহ এটার বিচার দুনিয়াতে করবে, আখিরাতেও করবে। আল্লাহ বলছে আমি যারা হিসাব করবো মালদার কাছ থেকে, কাউকে ছেড়ে দিব না। মেহেরুন্নেসার কবর এক্সাক্ট কোথায়? আপনি কি প্রায় সেখানে যান? হ্যাঁ যাই, আমি কবরে কম যাই। আমার বাম পাশে কবরস্থান, মসজিদ, ওইখানে তানহার কবর, ডাইন পাশে মসজিদ। আমি তানহার যখন সবসময় নামাজ পড়ি আল্লাহর রহমতে, সবসময় তানহার জন্য দোয়া করি। কবরে যাওয়াটা আমি সপ্তাহে একবার কবরে যাব, আর বাকি সময় ঘুরে যাব। আমি যখনই নামাজে বসি আমার তানহার জন্য আমি দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। যখন আমি শুয়ে শুয়ে কাঁদি তখন আমি দোয়া করি। তানহা তো আমার হৃদয়ের মধ্যে, আমার মাথায়, আমার চোখে সবসময়, সবসময় ও আমার। আমি শুধু বলি কখন আমি যাব দুনিয়ার থেকে, সেদিন আমি শান্ত হব, এর আগে আমি শান্ত হব না। কারণ আমি এই দুনিয়াতে আর
কসম আল্লাহ খেয়ে বলতেছে, আমি দুনিয়াতে থাকতে চাই না, কিচ্ছু চাই না। আমার তার ভাগ্যে চলে গেছে, আমিও যাইতে চাই, দেখতে চাই একটা সুন্দর বাংলাদেশ। এই সরকার বোধহয় করবে না, এই সরকার এইভাবেই চলবে হাসিনার মতন। তবে তাদের বিচার দুনিয়াতে হবে, আখেরাতে হবে, কথা এটাই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আপনি বিভিন্ন সভায় সরকারের মন্ত্রীদের সামনে খুব জোরালো গলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছেন। আপনি কেন মনে করছেন জুলাই সনদ বাস্তবায়ন জরুরি? হ্যাঁ, বললামই তো মাঝখানে আমি তোমাদেরকে, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন হলে দেশটা পরিবর্তন হবে, যেটার জন্য এই লোকগুলো আন্দোলন করছে, 18 বা 17 কোটি লোক আন্দোলন করছে, এই জন্যই তো, পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন কিভাবে হবে সেটা তো জুলাই সনদ গণভোটে লেখা আছে, তাই না? এটা তো সন্তানরা বুঝে, ওরা তো মূর্খ ছিল না, ওরা তো স্টুডেন্ট ছিল, ওরা জানে যে সেইটার উপরে ভিত্তি করে আন্দোলন হইলো। হাসিনা মানলো না, হাসিনা পালায়ে গেল। এই সরকার বলল যে, এই সরকার না, ইউনূস সাহেব বলছে ওই সময় যে যেই সরকারে আসবে এটাকে মানবে, তারা বলছে যে হ্যাঁ আমরা এটা মানবো। আজকে জামাত যদি, বিরোধী দল যদি ক্ষমতায় আসতো, এটা তো কবে বাস্তবায়ন হতো? সঙ্গে সঙ্গে হতো। এটা তো প্রথম কাজ ছিল। এই সরকারও বলছে যে এটা আমরা বাস্তবায়ন করবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, কিন্তু উনি করতেছে না, কারণ এটার মধ্যে ভেটো দিচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব। তা ওনার তো কষ্ট হয় নাই, কারণ উনি তো শিলংয়ে খুব ভালো ছিল, আরামে ছিল, তাই না? আর কষ্ট করছে আমাদের সন্তান, আমরা সন্তান হারাইছি, উনি তো সন্তান হারায় নাই। তারেক রহমান তো মায়ের খাইছে, ওনার বাপ মাকে হারাইছে, সালাউদ্দিন আহমেদ সে তো হারায় নাই। বলে না, যার যায় সে বুঝে ব্যথা, তাই না? যে হারায় আপনজনকে সে তার ব্যথা বোঝে। যার হারাইছে তারেক রহমান সব বুঝে দেখে বলছে। এখন হয়তো কারো চাপে বলতে পারতেছে না যে জুলাই সনদ বাস্তবায়ন করব, তারপর আশা করি করবে। তো কথা হলো যে জুলাই সনদ গণভোট বাস্তবায়ন হলে দেশের পরিবর্তন হবে, এটা আমি জানি বুঝি, আমিও জানি, কিন্তু এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়, এটা তো দেওয়া দরকার নাই, যারা বুঝে বুঝেই। যারা জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য আপনার মতে রাষ্ট্রের কি উদ্যোগ নেওয়া উচিত? ওই কথা ওই দুইটাই, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করুক, তারপরে কিভাবে কি হবে একের পর এক বিচার, যেটা বলতে চাও সেটা তো হবেই বিচার, তাই না? হবে, এই জুলাই সনদ গণভোট বাস্তবায়ন হলে বিচার হবে, তাছাড়া হবে না, তাই না? গণভোট আর জুলাই সনদ বাস্তবায়ন না হইলে, এই যে এখন যারা আইন উপদেষ্টা আছেন, আইনমন্ত্রী আছেন, তাই না, এরা তো সব ওদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। আমরা বলতেছি এদেরকে ধরো, ওনারা ধরতেছে, ধরে জেলে ঢুকাইতেছে, ওনারা ছেড়ে দিতেছে, একটা পার্সেন্টেজ ওনারা পাইতেছে, সেটা আমরা বুঝি। তো এটা তো লাভ হচ্ছে না, কারণ ক্ষমতা সব ওনাদের হাতে। আর যদি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন হয়, তাহলে এটা ভাগ ভাগ হবে। আদালত চলবে আদালতের মতন, পুলিশ চলবে পুলিশের মতন, সরকার চলবে সরকারের মতন, জনগণের যেটা প্রাপ্য সেটা জনগণ পাবে, রাইট? এইটাই তো করতে চায় না, এখন ওনারা চায় পুরো ক্ষমতাটা হাসিনার মতন হাতের মুঠে রাখতে। আপনি বলেছিলেন তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন বা ওয়াদা করেছেন, কিন্তু বিভিন্ন কারণে করতে পারছেন না। আপনি কি মনে করেন বেগম জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে কি খুব দ্রুত সেটা বাস্তবায়ন করতেন? তারেক রহমান সাহেব তো জিয়াউর রহমান সাহেবের মতন হয় নাই, খালেদা জিয়ার মতন হয় নাই। আমি আগে অনেক বলছি, অনেক প্রশংসা অনেক করছি, করা কথাও বলছি, কিন্তু এখন যা বুঝতেছি উনি বাবা মার ধারেও যায় নাই। ওনার মা যেরকম ছিল, ওনার বাবা যেরকম ছিলেন, এরকম উনি হয় নাই, উনি পরিবর্তন হয় নাই, হবে কিনা আশা করা যায় না। এই বেগম খালেদা জিয়া এই জামাতকে নিয়ে সারা জীবন কাটাইছে, আর উনি সেই জামাতকে ওনার দুশ্মন বানাই দিছে। যদিও সংসদে লাস্টে একসাথে হাত মিলায়, কিন্তু দেখা যায় যে কাজের সময় কাজ ওনাদের সাথে মিলে না। আর তারেক রহমান সাহেব তো কোনো কথাই বলতে পারে না, শুধু সালাউদ্দিন আহমেদ সাহেবই বলে। সবশেষ দেশবাসী এবং নতুন প্রজন্মের কাছে আপনার কোনো বার্তা থাকলে জানাবেন। এটাই বার্তা আমার, যতদিন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হবে আন্দোলন চালিয়ে যাও। আমি গুলি খেয়ে মরবো নাকি আমার বয়স শেষ হলে এইভাবে মরবো আল্লাহ নিবে, তা আমি পরাও করি না। তোমাদের ফিউচার, তোমাদের দেশ, নতুন জেনারেশন, নতুন বাংলাদেশ, তোমরা আন্দোলন চালিয়ে যাও। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হলে তোমরা হাসিনার মতন তোমাদেরকে গলা টিপে টিপে মারবে, যে সরকারই আসুক। অর্থাৎ এর থেকে পিছপা হওয়া যাবে না। দুর্নীতি মুক্ত করতেই হবে দেশকে, স্বৈরাচার মুক্ত করতেই হবে। এই সরকারও সেই সরকারের মতন, হাসিনার মতনই হাঁটতেছে, পরিবর্তনের কিচ্ছু লক্ষণ দেখি না আমরা।